বলতে গেলে আমার চোখ দিয়ে খালি পানিই পড়বে, আমি আসলে কোনো কথা আপনাদের সাথে বলতে পারবো না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে রেডি হয়ে গেছি, আজকে একটু কেপ পরেছে। কেপগুলা আমার 3-4টা আছে, পরাই হয় না, তো ভিতরে একটা বোরকার ইনার দিয়ে কেপের মতো মানে কেপ পরেছি আর কি। এই যে তো আমাদের আজকে একটা প্রোগ্রাম আছে, তো সেই প্রোগ্রামে যাচ্ছি, প্রোগ্রামে যাওয়ার জন্য রেডি হয়েছি। তো এই যে আমি আর ভাবি, আমার ভাবি অনেক দিন পরে এই বোরখাখানা পরেছে। এই বোরকাটা ভাবি কিনছিল মালয়েশিয়া এসে প্রথম ঈদে, আমি তখন একদম ফার্স্ট বাসাটায় থাকতাম। ভাবি আমাদের জন্য হিজাব গিফট নিয়ে আসছিল, আর ভাবির জন্য ঈদের জন্য এই বোরকাটা কিনছিল লুলু থেকে, না লুলু থেকে কিনছিল। তো ভাবি পড়তে পারে নাই, এখন আলহামদুলিল্লাহ পড়তে পারছে। মানুষ কষ্ট করলে কষ্টের ফল যে আল্লাহ দেয় সেটার প্রমাণ। আসলে কিছু জামা আছে আরো কমলে আরো করতে পারবে, মানে এইটা একটা কথা। আসলে মানে ওজনটা সৌন্দর্যের চাইতে সুস্থতার জন্য বেশি কমানো উচিত। সৌন্দর্য লাগে, একটা জিনিস পড়লাম শান্তি পাই। কি রোদ এখানে দাঁড়াই আসেন, অনেক রোদ। ওরে বাবা দেখেন বাইরে কি পরিমাণ রোদ, দাঁড়ানোই যাচ্ছে না বাইরে রোদের জন্য। যেটা বলতেছিলাম, সকালে সেই আপনাদের সাথে একটু শেয়ার করেছিলাম, একটা তাফসিরের প্রোগ্রাম ছিল, আমরা ওইখানে গিয়েছিলাম। তো সব জায়গায় আসলে ভিডিও করা যায় না, অনেকে ক্যামেরা শাই থাকে, তো এই কারণে আর আসলে আপনাদের সাথে ওইভাবে কোনো কিছু শেয়ার করা হয়নি। এরপরে যেহেতু একদম আজকে সকালে উঠার পরে আর একদম শুই নাই, মানে ফজরে যে উঠছি আর কিন্তু শুই নাই, এই কারণে সারাটা দিন ওখানে প্রোগ্রাম থেকে বাসায় আসছি, আসার পরে বাসার কাজটা শেষ করছি। এরপরে বিকালবেলা রাশেদা ভাবি আসছে, ভাবির সাথে অনেকক্ষণ গল্প গুজব করছি। আসলে ওই টাইমটা খুব গল্প করছি, এটা ওইটা নিয়ে কথা বলছি। আমার বোরকাগুলো ভাবি দেখলো, তো তখন আর ক্যামেরা অন করা হয়নি। সন্ধ্যার পরে তোষানকে নিয়ে একটু বসলাম, ওর যেহেতু সামনে মিড টার্ম এক্সামের ডেট দিয়ে দিয়েছে, তো ওকে নিয়ে বসলাম, বসে ওকে একটু পড়াইলাম। তো এগুলা করলাম, খাইলাম, কারণ সেই দুপুরবেলা একটু 12টার দিকে একটু খাইছিলাম, এরপরে আর খাওয়া হয়নি, খিদাও লাগতেছিল, খেয়ে নিলাম। তো তারপরে ভাবলাম বসে আপনাদের সাথে একটু গল্প করে আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। তো আসলে সকালবেলা আজকে আপনাদের ভাইয়াকে পরোটা বানিয়ে খাইয়েছি, বাসায় গরুর মাংস ছিল। আপনাদের ভাইয়া আমার হাতের পরোটা খেতে খুব পছন্দ করে, অনেক দিন ধরে বলতেছিল। এমনি নর্মালি তো বাসায় ফ্রোজেন পরোটা থাকে বা ফ্রোজেন রুটি থাকে, ওগুলা খাওয়া হয় বা ব্রেড খাওয়া হয়, বা অনেকদিন সকালবেলা চা বিস্কুট দিয়েও আমরা নাস্তা করি। তো আপনাদের ভাইয়া অনেকদিন ধরে বলতেছিল যে তোমার হাতের পরোটা খাইতে ইচ্ছা করে। পরোটা আমি জানি না আমার হাতের পরোটা তার এত ভালো লাগে কেন। তো আজকে পরোটা বানাইছিলাম, সে আলহামদুলিল্লাহ খুব তৃপ্তি করে খাইছে, আমারও অনেক শান্তি লাগছে। আসলে আমি আপনাদেরকে তো প্রায়ই বলি, আবারও কথা প্রসঙ্গে চলে আসলো। আমার বাবা তো চলে গেছেন 2018 সালের ডিসেম্বরের 25 তারিখে আমার বাবা চলে গেছেন। এই 25শে ডিসেম্বর আমার বাবা চলে যাওয়া 7 বছর হবে। বাবা যখন চলে গিয়েছিলেন তখন অনেকটাই ভেঙে পড়েছিলাম, অনেকটাই, মানে বাবার অনেক আদরের মেয়ে ছিলাম। বাবা খুব আদর করত, বাবার আদরের প্রকাশটা অন্যরকম ছিল, বাট খুব আদর করত বাবা। তো ওই সময়টা আপনাদের ভাইয়া সাথে এখানেই ছিলাম, বাবা মারা যাওয়ার কয়েকদিন পরেই তো মালয়েশিয়া চলে আসলাম। কিন্তু মা ছিল, অনেক গল্প, অনেক কথা। একটা মেয়ের অনেক রকমের কথা থাকে যেগুলো কিন্তু কাউকে বলা যায় না। তো ছোটোখাটো লাইফে যা হচ্ছে না হচ্ছে, সংসারে এটা কিনলাম, ফোন করে আম্মুকে দেখাইতাম, ওইটা করলাম, ফোন করে আম্মুকে দেখাইতাম। তো এগুলা নিয়ে তো আসলে কি বলবো আপনাদেরকে, তো এখন তো আসলে দেখানোর ওই জায়গাটা আর নাই। হ্যাঁ, দেশে কথা বলি, আমার ফুফুর সাথে কথা বলি, আমার ভাবির সাথে কথা বলি, আমার ফুফাতো বোনের সাথে কথা বলি, আমার চাচিরা ফোন দেয়, আমার চাচিদের সাথে কথা হয়। আমার খালার সাথে কথাটা একটু কম হয়, কারণ হলো আমার খালার আসলে ফোন দিলে অনেক সময় বুঝে না, বা খালার আসলে মানে খালাতো বোনদের কাছ থেকে, বা ঢাকায় স্বর্ণা আছে আমার খালার নাতনি, স্বর্ণা তো আমার খালার নাতনি, ওর কাছ থেকে খালার খবর পাই। তো খালার সাথে কথাটা একটু কম হয়, আদারওয়াইজ আমার অন্য ফ্যামিলি মেম্বারদের সাথে কথা হয়, আমার শাশুড়ির সাথে কথা হয়। তো হয়, কিন্তু ওই যে একটা টান, নারীর টান, ওই যে মা প্রতিদিন সকালে
নাস্তা করে চা এক কাপ হাতে নিয়ে ফোন দিতাম আম্মুকে, আম্মু কি করো, আম্মু ভালো আছো, আম্মু কি রান্না করবা, আম্মু এইটা, আম্মু সেইটা। আম্মু দেখা যাইতো যে অন্য কারোর সাথে কথা বলতেছে, আমি এখান থেকে আম্মু আম্মু করতেছি, ওইখান থেকে আম্মু বলছে আরে দাঁড়া আমি আগে কথা শেষ করে নি, তোর তো এখন সময় ফ্রি টাইম, তুই ফোন দিছিস, আমার তো এখন সকাল, আমার কত কাজ, কত মানুষ আসে, কত কথা বলা লাগে। তারপরে আবার রাত্রে আম্মু বিছানায় শুয়ে থাকতে, এই যে শীতকাল আসতেছে আর সেটাই চিন্তা করতেছি যে আমার আম্মু শীতটাকে অনেক ভয় পায়, মানে পাইতো আর কি। আম্মু গরমটা সহ্য করতে পারতো, শীতে আম্মু একটু কাবু হয়ে যাইতো। আর এই শীতকালে আম্মু, আমি যতদিন ধরে বিদেশে আছি, অলিভ অয়েল, লোশন, বডি ওয়াশ, সাবান, শ্যাম্পু এগুলো আমার আম্মার কিনতে হয়নি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার শ্বশুর শাশুড়িরও মনে হয় না কিনতে হয়েছে, আমার ফ্যামিলি, আমার ভাবি, আমার মার কিনতে হয়নি। আসলে আমার তো কেউ নাই, আমার ওই একটাই ভাই, আমার ভাইয়ের ছেলে মেয়ে, ওরাই আমার জান কলিজা, যাই বলেন না কেন, ওরা আমার অন্যরকম, ওদের জন্য আমার ফিলিংস, এটা আমি বলে বুঝাইতে পারবো না কাউকে, আমার ফিলিংসটা ওদের জন্য কেমন। ওরা একটা ফুপ্পি করে ডাক দিলে আমার কলিজাটা এত বড় হয়ে যায়। তো যেটা বলতে গিয়ে হয়তো আমি আবার ইমোশনাল হয়ে যাচ্ছি। আসলে মা বাবার কথা বলতে গেলে সন্তানরা যদি দূরেও থাকে, বাবা মা যদি দেশেও থাকে, তাও সন্তানরা ইমোশনাল হয়ে যায়। আর সেখানে তো আমার মা বাবা এই পৃথিবীতেই নাই, যাদেরকে আর কোনোদিন চাইলেও এই পৃথিবীর কোনো কোনায় গিয়েও খুঁজে পাবো না। আম্মু বলে ডাকটা কতদিন দেই না, অনেক দিন হয়ে গেছে। যেন আমার শাশুড়িকে তো আমি মা ডাকি, আম্মু ডাকটা অনেক দিন হয়ে গেছে ডাকি না। যেটা বলতেছিলাম যে আম্মুর খুব শীতকালে, মানে আম্মু একটু শীত টিত কাপড় চোপড় পরে থাকা খুব মানে ইয়ে করতো। গত শীতে তো আম্মু ছিল, ফেব্রুয়ারিতে আম্মু চলে গেল আমাদেরকে ছেড়ে। তো ফেব্রুয়ারিতে যখন চলে গেল তখন তো শীতটা একটু কম, আর এই যে একদম পুরা কড়া শীতটা আসতেছে, এই শীতের মধ্যেও গত শীতে আম্মুর সাথে আমার বাংলাদেশে দেখা হয়েছে, আমি গিয়েছি। তো তাই চিন্তা করি যে এই যে শীতকালটা আসতেছে, কিভাবে মা মাটির নিচে শুয়ে আছে, আম্মুর কি এখন কষ্ট হয় কিনা এই শীতের মধ্যে, অনেক চিন্তা মাথায় আসে। এই যে দেশে যাচ্ছি, টুকটাক যাই হোক ছোটোখাটো টুকটাক, এত বেশি শপিং আমি করতে পারি নাই, কারণ সব সময় সব কিছু তো আর একরকম থাকে না। একে তো আমার বিজনেসের অনেক প্রোডাক্ট, সেখানে একটা ওজন চলে গেছে, তার মধ্যে সব সময় তো আর সবার জন্য এত এত কিছু গিফট নেওয়ার সামর্থ্য থাকে না, দেশে যাওয়ার একটা খরচ থাকে, সব কিছু মিলায় হয় না। তারপরে টুকটাক যেটাই হোক, একটু চা, একটু চকলেট, একটু সাবান, একটু শ্যাম্পু, এইগুলাই আর কি নেওয়ার চেষ্টা করি। এবারও টুকটাক কিছু শপিং করেছি, আগেই করে ফেলছি যাতে লাস্টে গিয়ে ঝামেলা না হয়। আমার ওজনের ব্যাপার ছিল তো একটা, তো আমার মার জন্য কিছুই কিনি নাই, কিচ্ছু না, কিছুই কিনি নাই। এটা আমাকে খুব বেশি কষ্ট দিচ্ছে, একটা সুতাও আমি আমার মার জন্য কিনতে পারি নাই। আবার চিন্তা করে দেশে যাব, দেশে গিয়ে কবরের সামনে দাঁড়ায় মার সাথে কথা বলতে হবে, কবরের সামনে দাঁড়ায় মাকে বলতে হবে তুমি কেমন আছো। সত্যি কথা বলতে, যদি আমার বাড়িতে যদি আমার ভাইয়া না থাকতো, ভাইয়া যদি ঢাকায় থাকতো, আমি ওই বাড়িটাতেও যাইতাম না, কারণ ওই বাড়িটাতে ঢুকলে চারোদিকে তো আম্মুর স্মৃতি, আমার দম বন্ধ হয়ে আসে। ভাইয়া যদি ঢাকায় থাকতো, ভাইয়া যদি বাড়িতে না থাকতো, আমি ওখানে যাইতামও না। বাবার বাড়ির ওই বাড়িতে বাবা নাই, মা নাই, ওইখানে আসলে কি 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 থাকতে পারে। তো হঠাৎ হঠাৎ অনেক ইমোশনাল লাগে। আমার ফেসটা যারা ফেস করেছেন লাইফে, বাবা বা মা কেউ একজন চলে গেছে, তারা কষ্টটা ফিল করতে পারবেন। আর যাদের বাবা মা কেউ নাই, তাদের মতো হতভাগা দুর্ভাগা আমি মনে করি আসলেই অনেক কম আছে। কারণ আমাদের দোয়ার দরজা বন্ধ, আমাদের অনেক কিছু শেয়ার করার দরজা বন্ধ,
অনেক গল্প করার দরজা বন্ধ। এমনও অনেক সময় হয় ভাইয়া আমাকে কল দিছে, ধরেন ভিডিও কল দিচ্ছে, যেমন আজকে সকালে। ভাইয়া তো এখন একটু ব্যস্ত থাকে, ভাটায় যায়, ওখানে বসে। তো সকালবেলা আমার ভাবির সাথে অনেক সময় কথা হয়, তাবিয়াকে সাথে কথা বলি, তানের সাথে কথা বলি। তো দেখি যে ভাইয়া ওই সময় থাকে না। তো ভাইয়া যেহেতু বাইরে থাকে, আমি ফোনটা একটু কমই দেই এখন। কারণ হলো মনে হয় যে ভাইয়া কাজে আছে বা ভাইয়া বাইরে ড্রাইভ করতেছে কিনা। ভাবিদের সাথে কথা বলি। ভাইয়া যখন রাত্রে বাসায় আসে তখন আমার এখানে অনেক রাত হয়ে যায়, রাত্রেও আর ওইভাবে কথা হয় না। 2-3 দিন ভাইয়ার সাথে আমার কথা হয়নি। আজকে ভাইয়া ফোন দিছে, ভাইয়া ফোন দিয়ে বলছে, কী রে তুই কি ভুলে গেছিস, কোনো খবর নাই? তখন বললাম, না তুই তো ব্যস্ত, আমার তো প্রতিদিনই কথা হয়, 2বার করে ভাবির সাথে কথা হয়, সকালে বিকালে। তুই তো ব্যস্ত থাকিস, সেই জন্য দেয়া হয় না। তো এমন অনেক সময় যায়, ও যখন আমার সাথে কথা বলে, হয়তো বা ও কোনো একটা কথা বলছে আম্মুকে নিয়ে, বা তাবিয়া আম্মু সম্পর্কে কি বলে এগুলো হয়তো বলতেছে। দেখা যায় যে আমারও চোখটা ভিজে যায়, ওরও চোখটা ভিজে যায়। 2 ভাই বোন আড়ালে চোখটা মুছে আবার দুজনের সাথে কথা বলি। কেউ কাউকে বুঝতে দেই না যে আমাদের ভিতরে যে কষ্টটা। ভাবি ওই দিন বলতেছে, তাবিয়া মাঝে মধ্যে রাত থেকে ঘুম থেকে জেগে যায়, জেগে গিয়ে মানে বলে, আমি দাদির কাছে যাব, আমাকে দাদির কাছে নিয়ে যাও, দাদি কোথায়, দাদির কাছে নিয়ে যাও আমাকে, এগুলা করে। আমি ওই দিনকে তাবিয়ার সাথে যখন কথা বলতেছি, তো ভাবি তো আমাকে এটা বলছে, তাই আমি ভাবলাম যে ওকে একটু জিজ্ঞাসা করি। তো আমি তাবিয়াকে বলছি, তাবিয়া দাদির কথা মনে পড়ে? বলতেছে, হ্যাঁ দাদির কথা মনে পড়ে। আমি বললাম, কি মনে পড়ে মা? ও আমাদের ভাষায় এমন একটা কথা বললো, এই কথা কাউকে বলবো না গো, আমার কারোর সাথে শেয়ার করতে ইচ্ছা করে না, এই কথা আমার কাউকে বলতে ইচ্ছা করে না, আমার কথা, আমার দাদির কথা আমার কারোর সাথে বলতে ইচ্ছা করে না। তার মানে ছোট একটা মানুষ, সে ভিতরে ভিতরে কি পরিমাণ কষ্ট পায়, তাহলে চিন্তা করেন। সে একা একাই দাদির কথা বলে, একা একাই এটা ওটা সেটা এগুলা বলে। আমাদের পারুল খালার কথা বলি। আমাদের পারুল খালা তো আম্মুর একদম মানে প্রতিদিনের সঙ্গী ছিল আর কি, আমাদের পারুল খালা। তো পারুল খালা আম্মুকে অনেক মিস করে। ওই দিনকে কথা বলতেছি, তো আমাদের পারুল খালা ভাবিকে বলছে যে পারুল খালার জন্য একটা ভ্যাসলিন আর একটু অলিভ অয়েল নিয়ে যাইতে। তো আমি একটা অলিভ অয়েল নিয়ে যাইতাম, যেটা কিনা লুলুতে পাওয়া যাইতো, লুলু তো বন্ধ হয়ে গেছে। একদম অরিজিনাল একটা অলিভ অয়েল। আমার আম্মার শীতকালে বললাম না, আম্মুর শীতে কাবু, আম্মুর অলিভ অয়েল ছাড়া অন্য কিছুতে কাজ হইতো না। তো আমি এরকম টাইপের ডিব্বা ছিল, একটা বড় ডিব্বা, একটা ছোট ডিব্বা। তো আমি বড় ডিব্বাগুলো আম্মুর জন্য নিয়ে যাইতাম। একদম অরিজিনাল অলিভ অয়েল, ওটা কোনো ব্র্যান্ডের না, ওইটা একদম অরিজিনাল আর কি, খাঁটি যেটা। তো ওইটা তো এখন আসলে আর নাই, কারণ লুলু বন্ধ হয়ে গেছে। ওইটা লুলু ছাড়া আর কোথাও পাওয়া যায় না। অন্য অলিভ অয়েল হয়তো ইনশাল্লাহ নিয়ে যাব। এখন যা আমি আম্মুর জন্য যখন নিয়ে যাইতাম, শীতকাল আসলেই আম্মু বলতো, পারুল যাও একটা কোটা নিয়ে আসো তো, বা একটা বোতল নিয়ে আসো, তোমার অলিভ অয়েল ঢেলে দেই, তুমি অলিভ অয়েল মাখবা, আমি একা মাখবো কেন শুধু। তো এখন তো আর পারুল খালারও ওই আম্মু নাই যে বলবে, যাও পারুল এটা নিয়ে আসো তোমাকে দেই, বা পারুল তোমার কি লাগবে, বা পারুল তোমার কি সাবান আছে, তোমরা একটা সাবান নিয়ে যাও। এগুলো আম্মু করতো। তো এই আর কি অবস্থা। ওই দিনকে আমি তাই ভাবতেছিলাম যে আসলে এই যে টুকটাক যাই হোক, আমার শাশুড়িকে জিজ্ঞেস করছি, মা কি আনতে হবে? আমার শাশুড়ি বলছে কিছু লাগবে না। মা বললাম, মা শ্যাম্পু লাগবে কিনা? আমার শাশুড়ি বললো যে শ্যাম্পু তো নতুনই একটা খুলছি। আমি আচ্ছা মা তাহলে আর একটা বড় দেখে নিয়ে আসবো না। বললো সাবান নিয়ে এসো, আমার শ্বশুর আবার সাবান ইউজ করে। তো ভাবিকে জিজ্ঞেস করলাম, ভাবিও বললো শ্যাম্পু বা সাবান এগুলাই টুকটাক যদি পারিস আনিস, আর এত কিছু আনার দরকার নয়, তুই একা মানুষ, তোর বিজনেসের জিনিসপত্র আছে, এত কিছু আনতে হবে না। আমি বললাম এত কিছু তো আসলে আনাও সম্ভব না। তাই চিন্তা করলাম, আমার মাকে আমি জিজ্ঞেস করতে পারলাম না, মা তোমার জন্য কি আনবো, মা তোমার জন্য কি কিনবো। পৃথিবীতে একটা মেয়ের জন্য মা অনেক দরকার।
ভালো থাকেন সবাই। আমি আজকের মতো বিদায় নিই। আমি আজকে কথা বলতে গেলে আমার চোখ দিয়ে খালি পানিই পড়বে, আমি আসলে কোনো কথা আপনাদের সাথে বলতে পারবো না। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।